নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আর আপনি নিশ্চয়ই ভাবছেন এই সময় আমি কি করছি। আসলে এমন একজনের সঙ্গে আমার দেখা হলো, ভাবলাম জমি একটা আড্ডা দিই, একদম আনকাট আড্ডা। কার সঙ্গে আড্ডা দেব সেটা আমি বলার থেকে বরং দেখে নিন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পার্থ ভৌমিক। নামটা বললাম, বাকি কথা তো হতেই থাকবে। হ্যালো স্যার, কেমন আছেন? হ্যালো ম্যাডাম, আই এম ফাইন। তো আপনি নেতা, অভিনেতা, জনপ্রতিনিধি, একই অঙ্গে এত রূপ, কিন্তু মনের সব থেকে কাছের কোন পার্টটা? যখন কলেজ লাইফ থেকে পলিটিক্স শুরু করেছি তখন সেটা মনের ভিতরে গভীরে ঢুকে গেছিল, এবং আমি কোনোদিন মমতা ব্যানার্জির বাইরে রাজনীতি করিনি। মানে আমার বেড়ে ওঠাটাই অশোকদেব, মমতা ব্যানার্জি। স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জি বাদ দিয়ে আমার রাজনীতির কোনো পরিচয় নেই। আর থিয়েটারটা ছোটোবেলা থেকে করি পাড়ায়, যেরকম আগে সমস্ত পাড়াতেই থিয়েটার হতো, বিজয় সম্মিলনী হতো, কালচারাল অনুষ্ঠান হতো। সেখান থেকে সেটা একদম গভীরে, মনের গভীরে ঢুকে গেছিলো, একটা বিশাল বড় ভালোবাসা ছিল। পরবর্তীকালে মমতা ব্যানার্জির আন্দোলনের সাথে জড়িয়ে যাওয়ার পর, বিশেষত তৃণমূল হয়ে যাওয়ার পর, দীর্ঘ অনেক দিন থিয়েটার করতে পারিনি, কিন্তু বছরে পাড়ার থিয়েটারটা করতাম। যে পাড়ায় যে একটা থিয়েটার হতো বছরে একবার, থিয়েটারে হাতে খড়ি পাড়ার অনুষ্ঠানে, একদম অ্যামেচার, কোনো প্রথাগত শিক্ষা নেই। প্রথাগত কোনো নাটকের শিক্ষার মাধ্যমে আমি কোনোদিন অভিনয় করিনি। পরবর্তীকালে দেখে মনে হয় না তো স্ক্রিনে, মনে হয় বেশ দক্ষ, এবং আপনার অনেক দিনের অধ্যাবসায় আছে এটার মধ্যে। অধ্যাবসায় মানে কি, এটা হচ্ছে করতে করতে অভিজ্ঞতা। আপনি বলতে পারেন আমি শিক্ষিত অভিনেতা নই, কিন্তু অভিজ্ঞতা থেকে যেটুকু বুঝেছি, শুনেছি, কারণ আমি প্রচুর নাটক দেখেছি। মানে এবং আজকে থেকে না, মানে আমি যখন মাধ্যমিক পরীক্ষা পাশ করার আগে, আমি 8-9-এ পড়ি, তখন আমরা 4 বন্ধু মিলে সৌম্যমিত্র থিয়েটার দেখার জন্য একাডেমিতে হোল নাইট জেগে লম্বা লাইন দিয়ে টিকিট কেটেছি। ভালোবাসা। সিনেমার থেকেও আমি নাটককে বেশি পছন্দ করি। তারপরে রাজনীতি এমন কোনো দিন হয়তো এলো, আপনাকে হয় থিয়েটার করতে হবে, নয় রাজনীতি করতে হবে, কোনটা বাছবেন? মমতা ব্যানার্জি যা বলবে আমি তাই করব। মমতা ব্যানার্জির উপর ছেড়ে দেবেন একদম সম্পূর্ণ। থিয়েটার আপনার ভালোবাসা? না, 100% ভালোবাসা, কিন্তু আমার পরিচিতি কিংবা মানুষ আমাকে চেনে যেই হিসেবে, আমি তাকে ফার্স্ট প্রায়োরিটি দেব। মমতা ব্যানার্জি আমাকে পরিচিতি দিয়েছে, অতএব যখন আমি কোনোদিনই এই মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আনতে চাইনি, কারণ আমি মনে করি একটা 24 ঘন্টার মধ্যে আমি যদি 9 ঘন্টা আমার বিশ্রামের জন্য প্রয়োজন হয়, কিংবা বাদবাকি কাজের জন্য বাড়ির, তাহলে যে 15 ঘন্টা পড়ে থাকে, 15 ঘন্টাই তো আমি রাজনীতি করি না, কোনো মানুষই করে না। তাহলে স্বাভাবিকভাবে অন্যেরা হয়তো অন্য কাজে ব্যয় করে, আমি সেটা থিয়েটারের পিছনে করি। অর্থাৎ রাজনীতির জন্য একটা সময় চলে যাওয়ার পর যে সময়টা বেঁচে থাকে, সেটা আমি অন্য কোনো কাজে না ব্যয় করে থিয়েটারে ব্যয় করি। এটা খুব ইন্সপায়ারিং, মানে এখনো যারা আসছেন তাদের জন্য ইন্সপায়ারিং। না, আপনি না, পুরোটাই তার মানে মমতা ব্যানার্জির উপর ছেড়ে দিলেন, কিন্তু মানে আপনি যে কোনো কাউকে, আপনার নিজের দলের বা যে কোনো কাউকে, আজকাল অত্যন্ত রাজনীতি সচেতন দর্শকও, তারাও নিশ্চয়ই মনে মনে বলছেন আপনি তো অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলেই পরিচিত। 100 বার আমি মনে করি এরকম ম্যাচিওর লিডার সাম্প্রতিককালে দেখিনি, এবং আমি তো নিশ্চিত, এবং আমি এটা জোর গলায় বলি, যে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তিত, তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ মমতা ব্যানার্জির হাতের ব্যাটনটা সুরক্ষিত থাকবে অভিষেক ব্যানার্জির হাতে। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির মধ্যে মিল আর অমিল? মিলটাই প্রায় ম্যাক্সিমাম। কারণ দেখুন, অভিষেক ব্যানার্জি বড় হয়েছে মমতা ব্যানার্জিকে দেখে। মমতা ব্যানার্জির লড়াই সংগ্রামের ইতিহাসের পুরো জায়গাটা সে একদম কাছ থেকে দেখেছে। অর্থাৎ ওই লড়াইটা অভিষেক ব্যানার্জির রক্তে রক্তে ঢুকে আছে, এবং ঢুকে আছে বলেই কারোর কাছে বশ্যতা স্বীকার করে না, যেটা বিশ্বাস করে তার উপরে স্ট্রিক্ট থাকে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর, মমতা ব্যানার্জির মতো লড়াই কি অভিষেককে আদৌ করতে হয়েছে বা হবে কখনো? না, আপনি যদি বলেন সিপিএমের বিরুদ্ধে, সেই লড়াইটা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে হয়নি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো বিজেপির বিরুদ্ধে লড়াইটা করতে হয়েছে। তাকে সিবিআই ইডি ডেকেছে, তার পরিবারকে ডেকেছে, তার অ্যাসিস্ট্যান্টকে ডেকেছে, তাকে নানান রকমভাবে হ্যারাস্ট করেছে। কই সে তো অন্যদের মতো অমিত শাহর হাঁটু ধরে সারেন্ডার করে বসে আসেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় শির দ্বারা সোজা, যে কথাটা বলে সোজা সাপটা বলে, এবং আমি তো বলছি, এবং দলের প্রতি আন্তরিকতা, বিশ্বাস এবং লয়ালিটি টু দ্য মমতা ব্যানার্জি, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় কাউকে খুঁজে পাবেন না। আপনি
থিয়েটার জগতের মানুষ, এমন নাটক উপস্থাপনা আপনার থিয়েটার আমরাই দেখেছি যেটা খুব মানে প্রতিবাদী, একটা প্রতিষ্ঠান বিরোধিতা, সেখানে একটা প্রতিষ্ঠানের সঙ্গে লেগে থাকা, এই দুটো অপোজিট পোলকে আপনি মেলান কি করে? আমি যদি নিজের কাছে সৎ থাকি, নিজের বিবেকের কাছে, আমি সবাইকে ঠকাতে পারবো, কিন্তু নিজের মনকে আমি কোনোদিন ঠকাতে পারবো না, কারণ আমার বিবেক বলে দেবে তুমি যেটা বলছো সেটা ঠিক নয়। না, কিন্তু এটা ডুয়াল রোল না আপনার জন্য? না, আমি যদি মনে করি আমি ঠিক থাকবো, তাহলে আমাকে কেউ কোনো অন্যায় করাতে পারবে না। আমি তো 2 বছর মন্ত্রী ছিলাম, তাবর তাবর বিরোধী দলের এত লোক নেতা আছে, 2 বছরে দেখেছেন কেউ আমার বিরুদ্ধে একটা অভিযোগ করতে পেরেছে? না না, আমি আপনার বিরুদ্ধে বলছি না, ইন জেনারেল আমি আমার কথাই বলছি। আমি মনে করি যে এমন কোনো প্রফেশন নেই যে প্রফেশনে ভালো খারাপ নেই। ডাক্তারদের আমরা শ্রদ্ধা করি, তারা আমাদের জীবন বাঁচান, কিন্তু ডাক্তারদের মধ্যেও এরকম তো অনেকে আছেন যারা কোনো পেশেন্ট গেলেই ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দেন, তাদের কমিশন আছে। সমস্ত টিচার আপনি ভালো পাবেন এরম টিচারও তো আছে যার কাছে প্রাইভেট পড়লে তিনি আগে কোশ্চেন বলে দেন। আমি বলছি সমস্ত প্রফেশনে ভালো খারাপ আছে, মানলাম, নইলে ভালো কিন্তু আপনি এবং দুটো খারাপ। পেশাকে মেলাচ্ছেন, দুটো কমপ্লিটলি অপোজিট। আমি মনে করি আমার তো নেত্রী মমতা ব্যানার্জি, এবার মমতা ব্যানার্জির আন্ডারে লক্ষ লক্ষ মানুষ দল করে, তার মধ্যে গোটা 5 লোক যদি অন্যায় করে, এটা তো সব দলেই আছে, এবং কিন্তু আমাকে দেখতে হবে আমার দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কিনা। পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তো দল এক ফোঁটা দ্বিধা করেনি। আর আমি মনে করি আমার নেত্রী মমতা ব্যানার্জি, যিনি জোর গলায় আমাদের বলেন তুই তো সোনার ডাল খাবি না কিংবা হীরের ভাত খাবি না, এত চাহিদা কিসের, তো স্বাভাবিকভাবে তিনি হচ্ছেন আমার পথপ্রদর্শক। আর শিক্ষার ক্ষেত্রে রামকৃষ্ণ বিবেকানন্দ আমার পথপ্রদর্শক। সারদা আমাকে রোজ নমস্কার করে আমি বাড়ি থেকে বেরোই। আমার মা বাবা আমার বাড়ির শিক্ষা দিয়েছে, আর আমি রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র, সেখান থেকে আমি শিক্ষা পেয়েছি। তাতে আমি মনে করি যে শত প্রলোভন আসলেও যারা নিজেদের কাছে বিবেকের কাছে সৎ থাকতে চান তারা কোনো প্রলোভনে পা দেবেন না। আচ্ছা, এই যে অনেকেই বলেন, অনেকে প্রকাশ্যে খুব অভিযোগ করেন আজকাল, তৃণমূলের হাতে হ্যাঁ মেলাতে না পারলে এই শিল্পকীর্তি করা সম্ভব না, সে থিয়েটার বলুন সিনেমা বলুন। সেরকম কি আপনাকেও কিছু আপনার থিয়েটারে করতে হয়? না, প্রো টিএমসি স্ট্যান্ডে চলতে হয়? না না, কোনোদিন না। আবার আপনাকে তো চলতেই হবে বিকজ আপনি না না রিপ্রেজেন্টেটিভ। না না না, কারণ এই যে বলছি এগুলো তো একটা পারসেপশন তৈরি করে দেওয়া। মমতা ব্যানার্জি যদি এসব ভাবতেন তাহলে ফিল্ম ফেস্টিভ্যালে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ডাকতেন। মমতা ব্যানার্জি যদি এসব ভাবতেন তাহলে ফিল্ম ফেস্টিভ্যালে সব্যসাচী চক্রবর্তীকে ডাকতেন। মমতা ব্যানার্জি যদি এসব ভাবতেন তাহলে কৌশিক গাঙ্গুলি থিয়েটার দেখতে যেতেন। আমি নিজে জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বছরই আমায় ফোন করে নিজে বলেছেন রূপম ইসলামের কোন একটা জায়গায় গানের ব্যাপারে কি সমস্যা হচ্ছিল ব্যারাকপুরে। আমায় বললো দেখো তো, ওরা নেবে বলে নিচ্ছে না, কি ব্যাপারে, তো বাজে পারসেপশন তৈরি হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে রূপমের সাথে, আপনি রূপম ইসলামকে জিজ্ঞেস করুন। আলাম না, আপনি গাইবেন, কে বলেছে? মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এসব করে না। হয়তো আমার মতো কিছু নেতা এগুলো করে বেড়ায়, তাতে তাদের স্বার্থ সিদ্ধি হয়। আমি মনে করি এগুলো যারা করেন তারা মমতা ব্যানার্জির প্রকারান্তরে ক্ষতি করেন। আপনি আপনার থিয়েটারে মমতা ব্যানার্জির সমালোচনা করতে পারবেন? আমি কেন সমালোচনা করব যদি সমালোচনার জায়গা না থাকে? কখনো যদি প্রয়োজন হয় করতে পারবেন? যদি সেরকম কোনো সিচুয়েশন আসে তখন তো এটা নিয়ে আলোচনা হবে। যিনি গরিব মানুষের কাছে ভগবান হিসাবে চিহ্নিত হন, আমি তাকে কেন সমালোচনা করতে যাব? আমি সমালোচনা করলে বড় লোকদের করব, যারা গরিবদের উপরে অত্যাচার করে তাদের উপরে করব। আমরা তো এখনও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছি, গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু জোর করে হিটলারি রাজত্ব চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে সারা ভারতবর্ষের বুকে। আমি তার বিরুদ্ধেই লড়ছি। লড়াইটা জারি আছে, জারি থাকবে। এই যে থিয়েটারের জন্য আপনি এতটা পরিশ্রম করেন, রাজনীতির এত হেক্টিক শিডিউলের বাইরে, মানে এটাকে আপনি কি এগিয়ে নিয়ে যেতে চান, না শুধুই প্যাশন থেকে করেন? আপনার ভবিষ্যৎ পরিকল্পনাই বা কি থিয়েটার নিয়ে? অ্যাকচুয়ালি ব্রাত্যবর্ষী তো আমাকে প্রফেশনাল থিয়েটারে নামিয়েছিল। আমি তো কোনোদিন ভাবিও নি আমি একাডেমিতে নাটক করব। তা আমি ব্রাত্য বসুর পরিচালনা দিয়ে প্রথম থিয়েটার করলাম, তারপরে প্রচুর থিয়েটার করেছি। এখন সারা ভারতবর্ষ জুড়ে থিয়েটার করি। আমার থিয়েটার দেখেই রাজ চক্রবর্তী আমাকে আবার প্রলয়, যেখানে হ্যালো স্যারটা খুব বিখ্যাত হয়ে গেছে, তার পরবর্তীকালে আমি আরও অনেক সিনেমা করেছি। কিন্তু থিয়েটার আমার ফার্স্ট প্যাশন, এবং আমি মনে করি যে
দিল্লিতে যেরকম ন্যাশনাল স্কুল অফ ড্রামা আছে, আমার মনের একটা ইচ্ছে আছে যারা সিনিয়র নাট্য ব্যক্তিত্ব, সেটা রুদ্রবাবু বলুন, বিভাসবাবু বলুন, মেঘনাথ দা বলুন, অরুণ মুখার্জি বলুন, কিংবা ব্রাত্য বোস, সুমন মুখোপাধ্যায়, দেবশঙ্কর হালদার, দেবেশ দা, অর্পিতা, ইচ্ছে আছে 26-এর পরে একটা এদের সাথে কথা বলে এদের সাজেশন নিয়ে, যদি দেবাশিস রায় এখন খুব বড় ডিরেক্টর থিয়েটারের, যে একটা যদি মানে এরকম ড্রামা স্কুল টাইপের কিছু করা যায়, আর নাট্যচর্চা করে একটা তার স্বীকৃতি, সেইটার কোনো সিস্টেম এখানে আছে বিক্ষিপ্তভাবে, সরকারিভাবে যেগুলো আছে, মিনার্ভা রেপার্টারি, এরা 3 বছরের একটা কোর্স করায়, তারা সাম্মানিক পায়। আমি বলছি একটা সার্টিফিকেট, মানে স্কুলের মতো একটা, যাতে তার সে যে নাটকটা শিখেছে সেটা যেন সার্টিফাইড হয় এবং তার জন্য একটা সম্মান থাকে, যে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি এবং আমি যাদবপুর ইউনিভার্সিটি, আমি প্রেসিডেন্সি, এই যে গরিমাটা, সেই গরিমাটা নিয়ে যেন একটা, নইলে নাটক তো উপেক্ষিত শিল্প, নাটকে যারা অভিনয় করেন তাদের পিছনে লোকে দৌড়য় না, একটা টিভি সিরিয়ালে অভিনয় করলেও তাদের অটোগ্রাফ নিতে লোকে দৌড়ান। এটা ঠিক, এটা ঠিক। ওটিটি করার পর আপনার অভিনয় প্রতিভাটা মাসের কাছে পৌঁছেছে, এতদিন ধরে থিয়েটার করেছেন হয়তো অতটা পৌঁছে না, এটা কি আক্ষেপ থাকে মানে করতে? আমার হয়তো ব্যক্তিগত আক্ষেপ নেই, যেহেতু আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু যারা থিয়েটার করে, আমি যাদের সাথে থিয়েটার করি, তাদের তো মানসিক একটা যন্ত্রণা তো থাকা স্বাভাবিক। আমার ওখানে ফেরারি ফৌজে বুদ্ধ বলে একটি ছেলে অভিনয় করে, ও অঙ্ক কি কঠিন সিনেমায় করেছে, ব্রাত্যদার হুব্বাতেও করেছে। বুদ্ধকে কটা লোক ছেলে, কিন্তু কি অসাধারণ অভিনেতা। ভাস্কর, আমার গ্রুপে আনন্দ যে নাটকটা হয় ওটাও রাজেশ খান্নার পাঠটা করে, ওরকম কোয়ালিটি আপনি ভাবতে পারবেন। ও রাজ চক্রবর্তীর নতুন সিনেমা আছে, অসাধারণ অভিনয় করেছে। আমার সাথে দেবযানী বলে একটি মেয়ে অভিনয় করে, অসাধারণ কোয়ালিটি, কিন্তু এদের কটা লোক চেনে, এদের 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 লোকেরা চেনে না। এবং আমি বলছি এর বাইরেও রিক বলে একটা ছেলে আছে, ও রাজ সিনেমাটায় অভিনয় করেছে। মানে আমি বলছি যে এদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী এদের যে পরিচিতি পাওয়ার কথা ছিল, সেই পরিচিতিটা এরা পায় না। অথচ দেখুন এই বাংলায় নাটক থিয়েটার কত পুরনো, কত দিনের শিকড়, তা সত্ত্বেও এটা এখনো উপেক্ষিত। তো এটা আপনাদের মতো মানুষরা এগিয়ে না এলে তো আর সম্ভবই নয় এগোনো। তাও তো আমি বলবো, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রায় 400-র উপর নাটকের দলকে এই জেলায় একটা ভাতা, মানে একটা টাকা অনুদান দেয় যাতে তারা নাটক করতে পারে। তো স্বাভাবিকভাবে চেষ্টাটা জারি রাখতে হবে। আপনি তো হেরে গেলে চলবে না, হতাশ হলে হয় না। সৌরভ গাঙ্গুলি যেরকম ইন্ডিয়া দলকে একদম খাদের ধার থেকে বিশ্বের সর্বোচ্চ শিখরে নিয়ে আসার প্রথম পদক্ষেপ শুরু করেছিল, কামব্যাক কিং। মমতা ব্যানার্জি যেরকমভাবে 34 বছরের অপশাসন সরিয়ে বাংলার মানুষকে বোঝাতে পেরেছিলেন পরিবর্তন সম্ভব, আমি আশাবাদী। সত্যি মানে এটা যদি আপনাদের হাত ধরে হয়, যেহেতু আপনারা ক্ষমতার অলিন্দে আছেন, আপনাদের পক্ষে কাজটা অনেক সহজ তুলনামূলকভাবে। কিন্তু তবুও একটা প্রশ্ন আমার মাথায় আসছে, দেখুন বাংলায় টলিউড ইন্ডাস্ট্রি, এই আমলে নাকি সেই ইন্ডাস্ট্রিটাও নিভু নিভু, কোর্ট কাচারি পর্যন্ত হচ্ছে, একগুচ্ছ শিল্পী, কলাকুশলী, পরিচালক, তাদের বিস্তর অভিযোগ। 1 নম্বর হচ্ছে সিঙ্গেল স্ক্রিন বাংলায় কমে গেছে। কারণ একটা সময় হঠাৎ করে বাংলা সিনেমায় যে কোনো কারণেই হোক মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল, সেটা টিভি অনেকটা তার পিছনে ছিল, মানুষ অনেকটা টিভি মুখী হয়ে গেছিল। কিন্তু মমতা ব্যানার্জি একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন যে সিনেমা হলগুলোতে বাংলা সিনেমা দেখাতে হবে। এই যে মমতা ব্যানার্জি সিদ্ধান্ত নিয়েছেন বাংলা সিনেমা দেখাতে হবে, এবং বাংলায় কিছু মানুষ এত ভালো ভালো এখন সিনেমা করছেন, আমার ধারণা আবার সিঙ্গেল স্ক্রিন বিভিন্ন জায়গায় খুলে যাবে। যেরকম আমি আমার জেলাতেই শুনতে পাচ্ছি সোদপুরের রথীন্দ্র হলটা আবার নাকি খুলছে। এই যে সিঙ্গেল স্ক্রিন খোলার প্রবণতা বাড়ছে, আমার ধারণা আপনি দেখুন তামিলনাড়ুতে কিংবা ওই সব দিকে এক একটা জায়গায় 1200 করে সিঙ্গেল স্ক্রিন আছে। একটা সিনেমা যদি 1200 হলে এবার রিলিজ করে, তা স্বাভাবিক। আপনার এখানে তো বাংলায় সিনেমা হল কম, বাংলায় যদি আবার তাও তো বন্ধ না, এবার সেই সিঙ্গেল স্ক্রিনগুলো যদি চালু হয়ে যায় কিংবা চালু করানো যায়, তাহলে নিশ্চিতভাবে আবার বাংলা সিনেমার বাজার ফিরে আসবে, আমি এটুকু বলতে পারি। আর ভিতরের কথা আমি বলতে পারবো না, কারণ আমি তো তার সাথে জড়িত নই, আমি জানিও না কিছু।
কেন কেস, কেন কোর্ট, এসব আমি বলতে পারবো না। আপনার মনে হয় থিয়েটার কখনো সিনেমার মতো পপুলার প্ল্যাটফর্ম হতে পারবে? একটা সময় তো উত্তম কুমারও থিয়েটার করেছে, সৌমিত্র চট্টোপাধ্যায় তো নিয়মিত থিয়েটার করতেন, তাহলে হবে না কেন? ব্যাপারটা কি, আগে দু ধরনের থিয়েটার ছিল, একটা একাডেমিক থিয়েটার, একটা শ্যামবাজারের থিয়েটার। তপন থিয়েটারে নহবত বোধহয় 1400 রজনী চলেছে, সব সিনেমার আর্টিস্টরা অভিনয় করতেন, সত্য বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়, তরুণ কুমার, রত্না ঘোষাল, আমার যতদূর মনে পড়ছে। বিভিন্ন জায়গায় শুভেন্দু বাবু, সৌমিত্র বাবু, ভানু বন্দ্যোপাধ্যায়, আর একদিকে সৌম্য মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, রুদ্রবাবু, বিভাসদা, এরা, অরুণ মুখোপাধ্যায়। এখন শ্যামবাজারের থিয়েটারটা উঠে গেছে, এখন আর কোনো সিনেমার নায়ক এসে থিয়েটার করে না, তার সে সময় নেই। এখন এই সিনেমার এরা যারা থিয়েটার থেকে সিনেমায় বড় নায়ক হয়েছেন কিংবা পরিচিতি পেয়েছেন, তারাও যদি এরকম মনে করেন যে আমি মাসে 4টে দিন থিয়েটার করব, তাহলে আবার থিয়েটারে লোক আসা শুরু হবে। আমি আপনাদের মাধ্যমেই তাদের কাছে অনুরোধ রেখে গেলাম, যদি উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়রা সিনেমায় অত পপুলার থেকেও থিয়েটার করতে পারেন, তাহলে আপনারা কি মাসে 4 দিন সময় বার করতে পারেন না? নিশ্চয়ই। আর স্পেশালি আপনি যেভাবে টাইম ম্যানেজ করেন সেটা শেখার মতো। আপনার ফেভারিট থিয়েটার কোনটা? না, অনেকগুলো, মানে আপনি যদি আগের ক্ষেত্রে বলেন, আমি শম্ভুবাবুর রক্তগরবী দেখেছি, 4 অধ্যায় দেখেছি, রাজা ওয়াদিপৌষ দেখেছি, আমি বিভাসদার মাধব মালঞ্চি কন্যা, অরুণবাবুর জগন্নাথ মারিচ সংবাদ, রুদ্রবাবুর আন্তিগণে, সাথীলেখা সেনগুপ্ত রুদ্রবাবু, পরবর্তীকালে মেঘনাথ দার দায়বদ্ধ, উইঙ্কেল টুইঙ্কেল, ব্রাত্যদার লেখা, দেবেশদার পরিচালনা, দেবশঙ্কর হালদারের অসাধারণ অভিনয়, ব্রাত্যদার রুদ্ধসঙ্গীত, এগুলো স্পেল বাউন্ড হওয়ার মতো থিয়েটার। এবং আজকের দিনে যদি আপনি বলেন, আমি বলবো দেবাশিস রায়ের পরিচালনায় ফেরারি ফৌজ, আক্ষরিক, তারপরে বিভাসদার থিয়েটার ওয়ার্কশপের প্রথম রাজনৈতিক হত্যা, উড়ন্ত তারাদের ছায়া, অসম্ভব ভালো নাটক। এখন সৌরভ পালদি একটি খুব ভালো নাটক করছেন, যে জানলাগুলোর আকাশ ছিল। আপনি সৌরভ পালদিকে বলবেন পরিচিত বামপন্থী লোক, জাস্ট ভাবছিলাম, আমি তো নাটক দেখেছি বসে। আমি বলছি, আমি তো মমতা ব্যানার্জিরই শিষ্য, কিন্তু আমি বলছি মমতা ব্যানার্জি এই ভেদাভেদ করে না। যদি করতো তাহলে তো আমায় বকতো, তুই কেন গেছিস, কেন করেছিস, কই আমায় তো বকেনি। আপনার কোনো আফসোস আছে কোনো চরিত্র থিয়েটারের যেটা আপনি করতে পারেননি কিন্তু চান করতে? আফসোস বলে লাভ নেই, কারণ দেখুন, উইঙ্কেল টুঙ্কেলে দেবুদার চরিত্রটা, আমার তো মনে হয় ওটা যে কোনো মানুষের স্বপ্নের চরিত্র। কিংবা কোনো একটা সময় যখন আমি কলেজ লাইফে কালবেলা পড়ছি, তখন মনে হয়েছিল আমি যদি অনিমেষ হতে পারতাম, আমার যদি এরকম একটা মাধবীলতা থাকতো। তো এগুলো তো সময় অনুযায়ী এর পরিবর্তন হয় সব সময়। আপনি আপনার যত বয়স বাড়বে আপনার চিন্তাধারারও বদল হতে থাকবে। তাই আমি দেবুদা, দেবশঙ্কর হালদার আমার আদর্শ। আমি তো সবাইকে বলি আমি কালকে থিয়েটার না করলেও হবে, কারণ আমি দেবুদার সাথে ফেরারি ভোজ করে ফেলেছি, মানে মঞ্চ শেয়ার করে ফেলেছি, মানে মঞ্চের ভগবানকে আমি পাশ থেকে দেখে ফেলেছি। আমি আর আমার কিচ্ছু দরকার নেই। কথায় বলে রাজনীতিক মানে নেতা যখন অভিনেতা হন একটা সত্তা ছাপিয়ে যায়, যেটা আমরা দেবের ক্ষেত্রেও দেখছি, মানে অভিনেতা সত্তাটা দেবের নেতা সত্তাকে চাপা দেয়। আপনার এই ক্ল্যাশটা কোনটা এগিয়ে থাকে, নেতা না অভিনেতা? দেব অভিনেতা হওয়ার পরে এমপি হয়েছে, আর আমি দল করার পরে দলের লোক, সৈনিক হিসেবে লোকে আমাকে চিনেছে, তারপরে দেখেছে যে এই লোকটা থিয়েটারও করে, সিনেমাও করে। দুটোর মধ্যে পার্থক্য আছে। আমাকে রচনা ব্যানার্জি জিজ্ঞেস করেছিল তুমি এলে কেন, আলাম তুমি আমাদের জায়গা দখল করে নিচ্ছ, আর আমরা তোমাদের জায়গা দখল করতে আসবো না, এবার আমরাও যাচ্ছি তোমাদের জায়গা দখল করতে। রচনা সত্যি কোনো ক্ল্যাশ আছে মনে হয় আপনার? না না না, আমি অনেক ক্ষেত্রে শুধু মুখেদের ভিড়, মানে ওই তারকা ইমেজটাকে রাজনীতির ময়দানে নামানো। না না, আমি মনে করি তা না। মমতা ব্যানার্জি যেটা ভেবেছিলেন যে সর্বস্তরের প্রতিনিধি যেন থাকে, শুধুমাত্র যারা তৃণমূল করেছে তারাই এমএলএ হবে, এমপি হবেন, এটা মমতা ব্যানার্জি চাননি। তিনি চেয়েছিলেন বিভিন্ন
সেক্টরের প্রতিনিধিত্ব যদি থাকে তাহলে বিভিন্ন সেক্টরের সমস্যাটা তার কানে যাবে, সেটা ভেবেই তিনি করেছিলেন। অনেকে তো মারাত্মক সাকসেসফুল। আমি যেরকম বলি, আমার ওখানে রাজ চক্রবর্তী সপ্তাহের 4 দিন তিনি বিধানসভায় কাটান, ও তো দারুণ সাকসেসফুল এমএলএ। এবং আমি আপনাকে বলছি, সারা পশ্চিমবাংলায় যা না হয়েছে রাজের বিধানসভায় তাই হয়েছে। জাস্ট উদাহরণ দিয়ে বলছি, আমাদের ব্যারাকপুর লোকসভায় প্রচুর অবাঙালি সেক্টর আছে। সব জায়গায় কী হয়, বিধানসভায় মমতা ব্যানার্জির পক্ষে অনেকে ভোট দেয়, আরেকটা দল আবার লোকসভায় নরেন্দ্র মোদীর পক্ষে ভোট দেয়। এটা মূলত অবাঙালি সেক্টরে হয়। একমাত্র রাজের টিটাগড়ে বিধানসভাতেও মমতা ব্যানার্জি, লোকসভাতেও মমতা ব্যানার্জি। এটা রাজের ক্রেডিট। তার মানে ওই লোকটা তো পরিশ্রম করে, তাহলে এখন আপনি তাকে কী হিসাবে বলবেন? কিন্তু তার প্রথম পরিচিতি সে সফল ডিরেক্টর, তারপরে সে বিধায়ক। আমার ক্ষেত্রে উল্টো, আমি একজন রাজনৈতিক কর্মী, তারপরে আমি অভিনেতা। ওখানে আমি রাজ চক্রবর্তীর আন্ডারে, ব্রাত্য বসুর আন্ডারে, দেবাশিস রায়ের আন্ডারে। কিন্তু যখন রাজনীতির ক্ষেত্র হবে তখন কিন্তু ব্রাত্য বোস, রাজ চক্রবর্তী এরা আমার পরে আসা লোক হিসাবেই বিবেচিত হবে। আড্ডা দিতে দিতে আমার মনে হলো রাজনীতিকরা যা বলেন সবসময় ভেবে বলেন। আমিও আমার শোয়ে বলি, তারা কোনো কথাই এমনি আলটপকা বলেন না। কিন্তু আমি আপনাকে ভাবার সময় দেবো না, একটা ছোট্ট র্যাপিড ফায়ার করি, একদম না ভেবে প্রথম যেটা মাথায় আসবে বলবেন। ধোনি না সৌরভ? সৌরভ। পার্থভৌমিক ঠান্ডা মাথা না হট হেডেড? প্রচণ্ড ঠান্ডা মাথা। কি করে রাখেন মাথা ঠান্ডা এত ব্যস্ত? রহরা রামকৃষ্ণ মিশনের পড়ার ফল। মেডিটেট করেন? সারদা আমাকে নমস্কার করে বেরোই প্রত্যেক দিন। নাসিরুদ্দিন না অমিতাভ বচ্চন? অমিতাভ বচ্চন। কেন? আপনি তো থিয়েটারের লোক। তাতে কি হয়েছে? অমিতাভ বচ্চন ওই যে বললাম, সময় অনুযায়ী পাল্টে যায়। আমরা যখন স্কুল লাইফ, তখন অমিতাভ বচ্চনের সোলে ভালোবাসাটা ওই সময় তৈরি হয়। তখন তো অমিতাভ বচ্চন, তখন তো নাসিরুদ্দিন সে আসেনি। আর মনে যদি একবার কেউ ভালোবাসার জায়গা করে নেয়, তার রিপ্লেসমেন্ট হয় না। আপনার হ্যালো স্যার এখন আইকনিক। আপনার কোনো ফেভারিট ডায়লগ আছে অন্য কারোর? রিস্তে মে मैं तुम्हारा बाप लगते। মমতা না অভিষেক? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেত্রীর নামও মমতা ব্যানার্জি, আমার নেত্রীর নামও মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কোনো বিকল্প হবে না, অন্য কারোর সাথে মমতা ব্যানার্জির তুলনা করা যাবে না। মমতা ব্যানার্জি আলাদা। হ্যাঁ, আপনি যদি জিজ্ঞেস করতেন মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদী, আমি বলতাম মমতা ব্যানার্জি। অবভিয়াস। অনেক ধন্যবাদ পার্থদা, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলো আপনার এই অজানা দিকটাকে সামনে নিজে জেনে এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে। থ্যাংক ইউ। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।